আচ্ছা, এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে 3টি স্টক নিয়ে কথা বলা হবে যারা ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে কাজ করে। আর সবচেয়ে গ্রোয়িং যে সেক্টরগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচার সেক্টরটা একেবারে প্রথম দিকে রয়েছে। কারণ আমাদের দেশ বাড়ন্ত দেশ, গ্রোয়িং কান্ট্রি। এক্ষেত্রে একটা বাড়ন্ত দেশের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটাকে গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে সেই দেশের ইনফ্রাস্ট্রাকচারকে। তো যেটা বিশেষজ্ঞরা বলছে যে আগামী কয়েক বছরে আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু আমূল পরিবর্তন আসতে চলেছে। আর ইনফ্রাস্ট্রাকচার বলতে ওভারঅল আর কি, আপনি যদি দেখেন বিভিন্ন ভাগে, কেউ রোডে কাজ করে, কেউ এয়ারপোর্ট ডেভেলপমেন্টে কাজ করে, কেউ পোর্টসের ডেভেলপমেন্টে কাজ করে, তারপরে কেউ রেলওয়েজ, এনার্জি, কেউ ইউটিলিটিতে, তারপরে এডুকেশনে, হেলথ কেয়ার, সোশ্যাল, এগুলো সবগুলো মিলিয়ে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার। তো এক্ষেত্রে এই যে স্টকগুলো, এগুলো বিভিন্ন ধরনের মানে আলাদা আলাদা কাজে তারা কিন্তু যুক্ত রয়েছে। তো এই স্টকগুলো আপাতত কিন্তু খুবই ছোট অবস্থায় রয়েছে, কিন্তু তাদের বিজনেসে গ্রোথ রয়েছে, বিজনেস খুব ভালোভাবেই করছে। তো এ ধরনের যে ছোট কোম্পানিগুলো, সেগুলো তো অবশ্যই রিস্কি হয়, কারণ এগুলো ছোট ধরনের কোম্পানি, নতুন ধরনের কোম্পানি। সেগুলো কেন রিস্কি হয় সেগুলো আর বলার অপেক্ষা রাখে না, প্রত্যেকটা ভিডিওতেই বলা হয় এ ধরনের কোম্পানিগুলো কিন্তু রিস্কি হয়। মানে এগুলো যদি আর 10 বছর পর স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপ থেকে মিড ক্যাপেও পরিণত হয় বা লার্জ ক্যাপেও পরিণত হয়, তার আগে কিন্তু প্রচণ্ড ভোলাটাইল হয়, এগুলো প্রচণ্ড ভোলাটিলিটি দেখাবে। সেক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্ট অবশ্যই ঠিকঠাক রেখে তবেই কিন্তু এই কোম্পানিগুলোর কথা ভাবতে হয়। তো যাই হোক, এই কোম্পানিগুলো বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে, তাদের যে ডেটাগুলো দেখানো হবে, তাদের ফান্ডামেন্টাল, ফিনান্সিয়াল, বিজনেস, এসব নিয়ে একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে। এতে এই কোম্পানিগুলো সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কিনা। তো আচ্ছা, প্রথম যে কোম্পানিটি দেখে নেব সেটা হচ্ছে লিখিতা ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। তো এই কোম্পানিটির যদি আপনি বিজনেসটা দেখেন, এরা মেইনলি আর কি পাইপলাইনের ক্ষেত্রে কিন্তু এরা স্পেশালিস্ট। দেখুন, ক্রস কান্ট্রি পাইপলাইন অ্যান্ড অ্যাসোসিয়েট ফ্যাসিলিটি তারা প্রদান করে, তারপরে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন ইনক্লুডিং সিএনজি স্টেশন, তারপরে এদের যে অপারেশন এবং মেনটেনেন্সের কাজ কিন্তু তারা করে। একটু ডিটেলসে যদি দেখে নিই, এরা 1998 সাল থেকে এরা বিজনেস করছে এবং খুব সফলভাবেই বিজনেস করছে এবং এদের বিজনেসে ইদানিং প্রচণ্ড গ্রোথ এসেছে। আপনি যদি এদের দেখেন যে প্রজেক্টগুলোর মধ্যে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রজেক্ট তারা করছে, তারপরে ক্রস কান্ট্রি পাইপলাইন প্রজেক্টে তারা যুক্ত রয়েছে, তারপরে অপারেশনাল এবং যে মেইনটেনেন্সের যে সার্ভিসগুলো থাকে তারা প্রোভাইড করে, তারপরে এছাড়াও ট্যাঙ্কেজের কাজ কিন্তু তারা করে বিভিন্ন যে সেক্টরের ক্ষেত্রে। তো এই কোম্পানির যদি আপনি রিসেন্ট প্রজেক্টগুলো দেখেন, তার মানে গেইলের যে পাইপ লাইনের কাজ চলছে আর কি, তার কাজ তারা করছে, তারপরে এসপিসিএল এর কাজ তারা করছে রিসেন্টলি আর কি এগুলো, তারপরে আইওসিএল, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, তাদের কাজ করছে তারা। তো এই কোম্পানির যদি ক্লায়েন্টগুলো দেখেন, খুব বড় বড় ক্লায়েন্ট রয়েছে। দেখুন, গেইল রয়েছে, জিজিএল রয়েছে, ওএনজিসি রয়েছে, এসপিসিএল রয়েছে, আইওসিএল রয়েছে, তারপরে আইএইচবি রয়েছে, তারপরে আইজিএল রয়েছে। তো বুঝতে পারছেন এদের যে ক্লায়েন্ট বেসটা, এবং এরা যে রেভিনিউ আনে আর কি, সেলস এবং সার্ভিস থেকেই 99% আসে তাদের, আর আদার ইনকাম থেকে 1%-এর মতো আসে। তো এই কোম্পানির যদি আপনি ইদানিং এদের পারফরমেন্স দেখেন, দেখুন গত 6 মাসে 20%-এর মতো রিটার্ন, গত 1 বছরে 28%-28%-এর মতো রিটার্ন, আর 5 বছরে 421%-এর মতো রিটার্ন। মানে এটা কিন্তু 5 বছর হয়নি, 2020 থেকে এটা মার্কেটে রয়েছে, তখন থেকে এখন পর্যন্ত কিন্তু 421%-এর মতো একটা সুন্দর রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানি কিছুদিন আগেও কিন্তু একটা কারেকশনে এসেছিলো, তখনও কিন্তু এটাকে কভার করা হয়েছিল, মোটামুটি 30%-এর কাছাকাছি কারেকশনে ছিল। সেখান থেকে কিন্তু আবার প্রায় 50%-এর মতো রিকভার করে পুরনো হাই যে ছিল সেটাকে কিন্তু ভেঙে দিয়েছে। বর্তমানে 356 টাকায় চলছে। এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, 1409 কোটি এর মার্কেট ক্যাপিটাল, খুবই ছোট ধরনের কোম্পানি, প্রাইস আর্নিং রেশিও 22 রয়েছে। মানে এত মানে এখনও কিন্তু ভ্যালুয়েশনটা এদের ঠিকঠাকই রয়েছে। রিটার্ন অন ইকুইটি 27%-এর মতো রয়েছে। বুক ভ্যালু 69%-এর মতো রয়েছে, 357 টাকায় বর্তমানে চলছে। ফেস ভ্যালু 5 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে 0.42% হিসাবে। তো এই কোম্পানির যদি এখন বিজনেসটা দেখেন, বিজনেসের গ্রোথটা ইয়ারলি ওয়াইজ দেখলে লং টার্মে হিসেবে দেখুন, 2019-এ এদের যে সেলস হতো 139 কোটি, তারপরে সেটা বেড়ে হলো 161 কোটি পরের বছর, তারপরে 191 কোটি হলো 2021-এ, তারপরে 257, তারপরে 351, তারপরে এখন 398, এখনও 4th কোয়ার্টার বাকি রয়েছে, আরও কিন্তু যুক্ত হবে। মানে কনসিস্টেন্টলি প্রত্যেক বছরই কিন্তু তারা সেলস তাদের বাড়াচ্ছে। আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন, 2019-এ ছিল 18 কোটি, সেটা বাড়তে বাড়তে বর্তমানে 64 কোটি, এবং প্রত্যেক বছরই কনসিস্টেন্টলি তারা কিন্তু তাদের যে সেলস এবং প্রফিটেবিলিটি বাড়াচ্ছে। মানে সুন্দর গ্রোথ রয়েছে তাদের ব্যবসায়।
এদের যদি আপনি ব্যালেন্স শিট দেখেন সেখানেও কিন্তু স্ট্রং এদের ব্যালেন্স শিট রয়েছে, কারণ এ ধরনের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে সেক্টরের যে কোম্পানিগুলোর মধ্যে কিন্তু ঋণ থাকে আর কি বেশিরভাগ ক্ষেত্রে। আপনি যদি বড় বড় কোম্পানিগুলোকেও দেখেন, কিন্তু এক্ষেত্রে ছোট কোম্পানিতে একেবারে ঋণমুক্ত কোম্পানি। আর রিজার্ভ দেখুন 256 কোটি রিজার্ভ, যেখানে 1000 কোটি তাদের মার্কেট ক্যাপিটাল, সেখানে 256 কোটি এদের রিজার্ভ রয়েছে এবং সেটাও খুব দ্রুত গ্রো করছে। 2019-এ ছিল 46 কোটির মতো, তারপরে সেটা বাড়তে বাড়তে 256 কোটি। প্রত্যেক বছরই কনসিস্টেন্টলি তারা কিন্তু তাদের রিজার্ভ বাড়াচ্ছে, কারণ তারা প্রফিটেবল কোম্পানি এবং প্রফিটেবিলিটি তাদের দিন দিন বাড়ছে, সেখান থেকে কিন্তু তাদের রিজার্ভও বাড়ছে। আর ঋণ একেবারে ঋণমুক্ত কোম্পানি, না লং টার্মে না শর্ট টার্মে। তো ভীষণ পজিটিভ রয়েছে এর ব্যালেন্স শিটটা একটা ছোট কোম্পানি হিসাবে। তো এই ছোট কোম্পানিগুলো যখন ঋণমুক্ত হয় সেটা কিন্তু ভীষণ পজিটিভ হয় তাদের গ্রোথের ক্ষেত্রে, কারণ যে কোম্পানিগুলোতে ঋণ থাকে তাদের ক্ষেত্রে কিন্তু দেখবেন যে তাদের একটা প্রফিটের বড় অংশ কিন্তু সেই ঋণ শোধ করতে বা ঋণের যে সুদ থাকে সেটা শোধ করতেই কিন্তু চলে যায়। তো যাই হোক, এর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন, এখানেও কিন্তু দেখবেন প্রোমোটার ম্যাক্সিমাম রয়েছে, 70%-এর উপরে রয়েছে প্রোমোটার, আর বাকিটা পাবলিকের হাতেই রয়েছে। আর এফআইএরা কিন্তু নজর দেওয়া শুরু করেছে, 0.20%-এর মতো সামান্য হোল্ডিং রয়েছে। এত ছোট কোম্পানিতে সাধারণত তারা রিস্ক নেয় না, কিন্তু তাদের যে পারফরমেন্স তাতে কিন্তু তারা নজর দেওয়া শুরু করেছে। তো দেখলেন এর ডেটাগুলো ভীষণ পজিটিভ রয়েছে। এর ডেটাগুলো একটা স্মল ক্যাপ কোম্পানি হিসেবে কিন্তু এটাকে আপনারা রাডারের মধ্যে রাখতে পারেন। এরপরে যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে ইউনিপার্টস ইন্ডিয়া লিমিটেড, তো যেটা বর্তমানে 522 টাকায় চলছে। তো এদের আপনি যদি বিজনেস দেখেন, এরা যে এগ্রিকালচার, তারপরে কনস্ট্রাকশন, ফরেস্ট্রি এবং আফটার মার্কেট এগুলোর ক্ষেত্রে যে মেশিনগুলো হয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু তারা সার্ভিস প্রোভাইড করে, এবং এগুলোর যে পার্টসগুলো হয়, এগুলো যে বিভিন্ন ধরনের যে যন্ত্রাংশগুলো হয় সেগুলো তারা কিন্তু তৈরি করে, সেগুলো সাপ্লাই করে, এবং তাদের যে সার্ভিস মেনটেনেন্সের কাজও কিন্তু তারা করে। দেখুন, ফর্গিং, মেশিনিং, ওয়েল্ডিং, হিট ট্রিটমেন্ট, তারপরে সারফেস ফিনিশ, লজিস্টিক্স এগুলো নিয়েও কাজ করে, তারপরে কোয়ালিটি এবং টেস্টিং, ডিজাইন এবং ভ্যালিডেশন এসব নিয়েও কিন্তু এরা কাজ করে। দেখুন, আমাদের দেশ ছাড়াও মানে প্রায় 25টি দেশের সঙ্গে কিন্তু এদের বিজনেস রয়েছে। মানে এদের কোম্পানিটি ছোট কিন্তু এদের বিজনেস নেটওয়ার্ক কিন্তু খুবই বড়। 8টি লোকেশনে 3টি দেশে তাদের কিন্তু তাদের যে অপারেশনাল যে অফিস রয়েছে, এবং 25টি কান্ট্রিতে তারা কিন্তু সার্ভিস প্রোভাইড করে, তাদের যে প্রোডাক্ট কিন্তু তারা এক্সপোর্ট করে। তো বুঝতেই পারছেন এই ছোটো কোম্পানি হলেও এর যে বিজনেস নেটওয়ার্কটা কিন্তু অনেকটাই বড় রয়েছে। এর যদি এদের বিজনেসটা যদি একটু ডিটেলসে দেখে নেন, 1994 সাল থেকে এরা ব্যবসা করছে, এবং এদের যে ম্যাক্সিমাম রেভিনিউটা আসে যে এগ্রিকালচারাল যে প্রোডাক্টগুলো হয় আর কি, এগ্রিকালচার যে যন্ত্রগুলো থাকে তাদের যে যন্ত্রাংশ তৈরির ক্ষেত্রে এরা কিন্তু সবচেয়ে বেশি রেভিনিউ আনে। 3 পয়েন্ট লিঙ্কেজ এটা তৈরির ক্ষেত্রে কিন্তু এরা ভীষণ পপুলার, এবং এটার জন্য কিন্তু তারা দেশে এবং বিদেশে এদের যে প্রোডাক্টের কিন্তু প্রচুর চাহিদা রয়েছে। এদের যদি রেভিনিউ ব্রেকআপ দেখুন আমেরিকা থেকে 54%-এর মতো তাদের রেভিনিউ আসে, ইউরোপ থেকে 22%-এর মতো আসে, ইন্ডিয়া থেকে প্রায় 16%-এর মতো, জাপান থেকে 5%-এর মতো, এবং বাকি পৃথিবী থেকে মোটামুটি 3%-এর কাছাকাছি কিন্তু তাদের মানে রেভিনিউ আসে। আর দেখুন 3 পয়েন্ট লিঙ্কেজের ক্ষেত্রে প্রায় 14.45% মার্কেট শেয়ার কিন্তু তাদের দখলে রয়েছে। তো বুঝতেই পারছেন এরা যে ধরনের প্রোডাক্ট তৈরি করে সেক্ষেত্রে বলতে গেলে মার্কেট লিডার। তো এই কোম্পানির যদি দেখেন এগ্রিকালচারের ক্ষেত্রে সেই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে 63%-এর মতো তারা কিন্তু রেভিনিউ আনে, আর যে অন্যান্য ক্ষেত্রে 35%-এর মতো তাদের রেভিনিউ আসে। আর এদের 25টা দেশের মধ্যে 125টা কাস্টমার রয়েছে তাদের। তো বুঝতে পারলেন এটা ছোট কোম্পানি হলেও কিন্তু এদের যে বিজনেস নেটওয়ার্কটা কিন্তু অনেকটাই বড় রয়েছে। এদের যদি আপনি দেখেন বর্তমানে এদের যে পারফরমেন্স, যখন থেকে মার্কেট নেমেছে তখন থেকে কিন্তু তেমন একটা এখনও পর্যন্ত কিন্তু রিটার্ন দেয়নি। একটা র্যালি দিয়েছিল, তারপরে কিন্তু কারেকশনে চলছে। এখনও যদি দেখেন হাই থেকে প্রায় 25%-এর কাছাকাছি কারেকশনে রয়েছে, বর্তমানে 522 টাকায় চলছে আর কি। যখন থেকে নেমেছে তখন থেকে কিন্তু কোনো পারফরমেন্স আপাতত দেয়নি। তো এদের ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো যদি দেখে নেন, এর যে মার্কেট ক্যাপিটাল 2356 কোটি, এর প্রাইস আর্নিং রেশিওটা কিন্তু খুব সুন্দর রয়েছে। দেখুন 16.7 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 27.1%-এর মতো রয়েছে, বুক ভ্যালু 194 রয়েছে, বর্তমানে 522 টাকা চলছে, ফেস ভ্যালু 10ই রয়েছে, ডিভিডেন্ড কিন্তু মোটাসোটা দিচ্ছে 2.73% হিসাবে। আর এদের ভ্যালুয়েশনটা কিন্তু খুব সুন্দর রয়েছে এখনও 16.7%-এর মতো। তো যাই হোক, এর যদি আপনি বিজনেসটা দেখেন একটু ফ্ল্যাটিশ ভাব চলছে ইদানিং, তবু লং টার্মে হিসাবে দেখলে কিন্তু তারা প্রফিটেবল কোম্পানি এবং গ্রোথ কিন্তু রয়েছে। দেখুন 2020-তে এদের সেলস হতো 900 কোটি, এখন সেটা 1178 কোটি, এবং ধীরে ধীরে কিন্তু তারা বাড়াচ্ছে তাদের ব্যবসা, যদিও এখনও 4th কোয়ার্টার বাকি রয়েছে, আরও যুক্ত হবে।
আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন 2020-তে ছিল 63 কোটি, এখন সেটা 141 কোটি, যেটা আগের বছর কিন্তু বেশি ছিল, ইদানিং কিন্তু একটু কমে গিয়েছে। সেই জন্যই কিন্তু এই যে শেয়ার দরেও কিন্তু সেই ভাবটা দেখা যাচ্ছে একটা কনসলিডেশন ফেজের মতো। তো এর যদি ব্যালেন্স শিটটা দেখেন, ব্যালেন্স শিট কিন্তু খুবই স্ট্রং রয়েছে। দেখুন 830 কোটি এদের রিজার্ভ রয়েছে, সেটা খুব দ্রুত গ্রো করছে। 2019-এ ছিল 377 কোটি, সেটা এখন 830 কোটি। আর ঋণ যদি দেখেন 63 কোটি দেখাচ্ছে, কিন্তু লং টার্মে মাত্র 2 কোটির মতো তাদের ঋণ রয়েছে। তো ভীষণ স্ট্রং ব্যালেন্স শিট বলা যায়, কারণ তাদের হাতেই ক্যাশ রয়েছে 830 কোটির মতো। তো যথেষ্ট স্ট্রং এর ব্যালেন্স শিট রয়েছে। এদের যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন 65.66% মতো রয়েছে প্রোমোটর, এফআই রয়েছে 2.28% মতো, ডিএই রয়েছে আর 9.29% মতো, আর বাকিটা পাবলিক রয়েছে। তো একটা ছোট কোম্পানি হিসেবে কিন্তু যথেষ্ট স্ট্রং মানে শেয়ার হোল্ডিং প্যাটার্নই ধরা যায়, কারণ প্রোমোটরও যথেষ্ট পরিমাণে রয়েছে, এফআইও রয়েছে, ডিএও কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে, আর পাবলিক রয়েছে 21.95% মতো। তো এর ডেটাগুলোও কিন্তু পজিটিভ রয়েছে। তো এই কোম্পানিটিকেও কিন্তু একটা স্মল ক্যাপ কোম্পানি হিসেবে আপনারা কিন্তু বিবেচনার মধ্যে রাখতে পারেন। এরপরে যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে ডাইনামিক কেবল লিমিটেড। তো এরা কেবল এবং ওয়্যার নিয়ে কাজ করে, এটাও ইনফ্রাস্ট্রাকচারের মধ্যেই পড়ে। তো এদের প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের যে কন্ডাক্টারগুলো হয়, তারপরে রেলওয়ে সিগন্যালিং কেবলগুলো হয়, সেগুলো এরা তৈরি করে। আর এদের বিজনেসও কিন্তু ইন্টারন্যাশনাল বিজনেস, শুধু আমাদের দেশেই না, প্রচুর দেশে কিন্তু এদের যে প্রোডাক্ট কিন্তু সাপ্লাই করে এরা। এদের প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভাইভের কেবল, তারপরে এলভি পিভিসি কেবল, তারপরে যে কন্ডাক্টারগুলো হয় যেগুলো হয়। তো এই কোম্পানির যদি দেখেন 35 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে এদের যে বিজনেসে, প্রায় 250-টির উপর ডোমেস্টিক ক্লায়েন্ট রয়েছে। আর গোটা যদি আপনি ওভারঅল দেখেন আর কি, মোটামুটি 100-র উপর তাদের ক্লায়েন্ট বেস রয়েছে, আর 600-র উপর তাদের স্ট্রং টিম রয়েছে। আপনি যদি এদের ক্লায়েন্টগুলো দেখেন, দেখুন পাওয়ার গ্রিড কর্পোরেশন, এগুলো গভর্নমেন্ট ক্লায়েন্ট, ইন্ডিয়ার মধ্যে যে গভর্নমেন্ট ক্লায়েন্টগুলোর মধ্যে দেখুন পাওয়ার গ্রিড রয়েছে, ভিএল রয়েছে, এনটিপিসি রয়েছে, তারপরে কেসএফ রয়েছে, তারপরে পিএসপিসিএল রয়েছে, তারপরে তামিলনাড়ু ইলেকট্রিসিটি বোর্ড রয়েছে, তারপরে ডিভিসি রয়েছে। তো বুঝতে পারছেন এদের যে আমাদের গভর্নমেন্টের অনেক শক্তিশালী ক্লায়েন্ট কিন্তু এদের ক্লায়েন্ট আর কি। তারপরে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের মধ্যেও রয়েছে জেসকো রয়েছে, তারপরে ইলেকট্রিকের ডি মোকাম্বিক যে রয়েছে ইপি সেটা, তারপরে বিপিসি রয়েছে, তারপরে কেনিয়া পাওয়ার রয়েছে। তো এগুলো ইন্টারন্যাশনাল যে গভর্নমেন্ট ক্লায়েন্টগুলো আর কি। দেখুন যে লিবেরিয়া ইলেকট্রিসিটি কর্পোরেশন, তারপরে নেপাল বিদ্যুৎ প্রাধিকরণ, সব ইন্টারন্যাশনাল আমার ক্লায়েন্ট, এগুলো গভর্নমেন্ট ক্লায়েন্ট। আর প্রাইভেট ক্লায়েন্টের মধ্যে দেখুন এনপিসিএল রয়েছে, ভোল্টাস লিমিটেড, তারপরে বাজাজ, তারপরে লার্সেন অ্যান্ড টুব্রোর মতো কোম্পানি, জ্যাগুয়ার, সিমেন্স, এনসিসি, মহিন্দ্রার মতো কোম্পানি রয়েছে, টাটা পাওয়ার, আদানি। তো বুঝতে পারছেন এদের ক্লায়েন্ট বেসটা কিন্তু প্রচণ্ড স্ট্রং রয়েছে, যদিও কোম্পানিটি কিন্তু খুব ছোট কোম্পানি, এটা মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানি এখনও। তো এই কোম্পানির যদি আপনি দেখেন যে পারফরমেন্সটা দেখুন, গত 6 মাসে 11% মতো রিটার্ন, গত 1 বছরে 127% মতো সুন্দর রিটার্ন, 5 বছরে 190%, যদিও 5 বছর হয়নি, 2022 থেকে এটা মার্কেটে রয়েছে, 435 টাকায় বর্তমানে চলছে। আর একটা কিন্তু কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে চলছে, এখনও যদি দেখেন হাই থেকে প্রায় 30% কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে। তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, দেখুন 959 কোটি এর মার্কেট ক্যাপিটাল। তো বুঝতেই পারছেন মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানি, পি রয়েছে 28, মানে এই 3টি কোম্পানি কিন্তু সুন্দর ভ্যালুয়েশনে রয়েছে আপাতত। রিটার্ন অন ইকুইটি 19% মতো রয়েছে, বুক ভ্যালু 87.5 রয়েছে, বর্তমানে 436 টাকায় চলছে, ফেস ভ্যালু 10 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে। এখন দেখুন এই কোম্পানির বিজনেসে কেমন গ্রোথ রয়েছে। দেখুন 2018-তে এদের সেলস হতো 357 কোটি, সেটা এখন 706 কোটি, যেটা আরও যুক্ত হবে, 4th কোয়ার্টার এখনও বাকি রয়েছে। কনসিস্টেন্টলি কিন্তু তারা গ্রো করছে। নেট প্রফিটেবিলিটি যদি দেখেন 2019-এ ছিল 21 কোটি, সেটা এখন 34 কোটি। এদের ব্যালেন্স শিট যদি দেখেন 171 কোটি এদের রিজার্ভ রয়েছে, এখানে কিন্তু ঋণও রয়েছে 113 কোটির মতো, কিন্তু বেশিরভাগটা কিন্তু শর্ট টার্মে রয়েছে, 105 কোটি রয়েছে শর্ট টার্মে, আর লং টার্মে রয়েছে 8 কোটির মতো। আর তাদের হাতেই ক্যাশ রয়েছে 171 কোটি। তো একটা ছোটো কোম্পানি হিসাবে কিন্তু ঠিকঠাকই রয়েছে, তো স্ট্রংই রয়েছে এদের ব্যালেন্স শিট। আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন, ম্যাক্সিমাম রয়েছে কিন্তু প্রোমোটার 74.47% মতো, আর এফআইডিএরা কিন্তু নজর দেওয়া শুরু করেছে। দেখুন সামান্য হলেও রয়েছে, মানে এত মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানিতে সাধারণত এফআইডিএরা কিন্তু থাকেই
না, সেখানে তারা নজর দেওয়া শুরু করেছে এই কোম্পানির পারফরমেন্সের জন্য। এর যদি আপনি পাবলিকের উপস্থিতি দেখেন 25% মতো রয়েছে, তো যথেষ্ট স্ট্রং এই শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে, ডেটাগুলোও কিন্তু ভীষণ পজিটিভ রয়েছে। তো এই 3টি কোম্পানিরই এই ডেটাগুলো কিন্তু ভীষণ পজিটিভ রয়েছে, তাদের যে সেলস প্রফিটেবিলিটির গ্রোথ বলুন, তার ব্যালেন্স শিট বলুন, কিংবা তাদের শেয়ার হোল্ডিং প্যাটার্ন বলুন, সেজন্য এই কোম্পানিগুলোকে পরিচয় করিয়ে দেওয়া হলো। এগুলো ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে কাজ করে, যেহেতু একটা গ্রোয়িং সেক্টর, এবং যে স্টকগুলো সেগুলোও কিন্তু গ্রোয়িং স্টক। তো এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয় অবশ্যই, এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয়, কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই, কিংবা রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি, শিখছি, অনুভব করছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন। আর অবশ্যই এগুলো স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানি, এগুলো কিন্তু প্রচণ্ড রিস্কি হবে, এগুলোর ভোলাটিলিটি কিন্তু প্রচণ্ড থাকবে। তো সেজন্য রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।